ছেলেটি খুব যে মেধাবী ছাত্র তা নয়। তাই পিতা ভুবনমোহন ঘরের মাস্টার মশাইয়ের সাথে যুক্তি করে ছেলেটিকে এক মিশনারি স্কুলে ভর্তি করে দিলেন। মস্ত ধনীর ছেলে সে, তাই স্কুলের টিফিনের জন্য তার ভালো ভালো খাবারের ব্যবস্থা ছিল। টিফিনের ঘন্টা বাজলেই সে বন্ধুদের ডেকে নিত। স্কুলের বন্ধুদের অনেকেরই বাড়ির অবস্থা ভালো নয়, তাই তারা টিফিন আনতে পারতো না। ছেলেটি টিফিনের কৌটোটি খুলে সব খাবার বন্ধুদের বিলিয়ে দিত। শেষ পর্যন্ত নিজের জন্য প্রায় কিছুই বাঁচত না, নাই বা থাকলো সকলকে খাইয়েই তার তৃপ্তি। হয়তো কোনো কোনো সময় দেখা গেল বন্ধুদের নিজেদের মধ্যে খুব ঝগড়া বেঁধেছে। ছেলেটি আর নিজে ঠিক থাকতে পারতো না, নিজেই এগিয়ে যেত, সেই ঝগড়া মিটিয়ে দিত। তাই তো স্কুলের ছেলেরা তাকে সত্যিকারের বন্ধু বলে জানতো। শুধু স্কুলেই নয়, বড় হয়েও তিনি সারা দেশের গরিব লোকেদের বন্ধু হয়ে উঠেছিলেন। দেশকে ভিনদেশী রাজার হাত থেকে মুক্ত করার জন্য বহুবার জেলেও গেছেন। তাই দেশবাসী তাকে দেশবন্ধু নাম দিয়েছিল। তোমরা নিশ্চয়ই এই মহৎ বন্ধুটিকে চিনতে পারছো। হ্যাঁ, ইনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1870 সালের 5ই নভেম্বর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভুবন মোহন দাস ও মায়ের নাম নিস্তারিণী দেবী। এবার এক মজার ঘটনা বলে শুনুন। একবার কলেজে পড়ার সময় কয়েকজন বন্ধু মিলে এক গণৎকারের কাছে হাত দেখাতে গেছে। হাত দেখানোর নাম করে গণক ঠাকুরের সঙ্গে কৌতুক করবে, এই তাদের উদ্দেশ্য। চিত্তরঞ্জনের হাত দেখা মাত্র গণক ঠাকুর বলে উঠলেন, তুমি একজন দেশ বিখ্যাত লোক হবে, আর কত টাকা যে উপায় করবে তা কল্পনাও করতে পারবে না। যুবক চিত্তরঞ্জন সেই দিন গণক ঠাকুরের কথা গ্রাহ্য করেননি। দক্ষিণা না দিয়ে চলে এসেছিলেন এবং বলেছিলেন, আজ আপনাকে দক্ষিণা দেব না। আপনার কথা যেদিন ফলবে সেই দিন আপনাকে উপযুক্ত দক্ষিণা দেব। পরে অবশ্য গণক ঠাকুরের কথা বলেছিল। বড় উকিল হতে গেলে বিলেতে পড়াশোনা করতে যেতে হতো। বাবার টাকা পয়সা তো কম ছিল না, তাই চিত্তরঞ্জন বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এলেন। কলকাতায় এসে হাইকোর্টে যাতায়াত আরম্ভ করলেন। কিন্তু ইতিমধ্যে বাবা মারা গেছেন, তাই পয়সার অভাবে বাসে না গিয়ে হেঁটে হেঁটে আদালতে যান। মাথার ওপর পিতৃঋণের বোঝা, 2 টাকা 4 টাকা নয়, 75,000 টাকা। সেই যুগে এই টাকা অনেক। দু একটি মামলা আস্তে আস্তে হাতে আসতে লাগলো। সেই সব মামলা পরিচালনা করতে থাকলেন এবং যে মামলা হাতে নিতেন সেই মামলাতেই তিনি জিততেন। এইভাবে তার খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। এই সময় ইংরেজদের বিরুদ্ধে এদেশে বিপ্লব শুরু হয়। বিপ্লবের অনেকেই পুলিশের হাতে ধরা পড়ে। সেই সব স্বদেশী মামলায় দু একটি আস্ত চিত্তরঞ্জনের হাতে। সেই সব মামলার মধ্যে বিখ্যাত হচ্ছে মানিকতলার বোমা মামলা। মানিকতলার বোমা মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। হয় ফাঁসি, না হয় দ্বীপান্তর, কিছু একটা হবেই। সরকার পক্ষে জাঁদরেল উকিল আর আসামি পক্ষের হয়ে দাঁড়ালেন স্বয়ং চিত্তরঞ্জন দাস। আদালত লোকে লোকারণ্য, সওয়াল চলল সমানে। 6 মাস ধরে চলল এই মামলা। সরকার পক্ষের সব অভিযোগ চিত্তরঞ্জনের বক্তৃতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অরবিন্দ বেকসুর মুক্তি পেলেন। সেরা ব্যারিস্টার হিসেবে চিত্তরঞ্জনের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই পিতৃঋণের 75,000 টাকা তিনি শোধ করে দিলেন। পাওনাদাররা সবাই অবাক। এমন সময় একদিন সেই গণক ঠাকুর এসে তার দক্ষিণা চাইলেন চিত্তরঞ্জনের কাছে। অনেক দিনের কথা, চিত্তরঞ্জন তাকে চিনতে পারেননি, চেনা সম্ভব নয়। কিন্তু কনক ঠাকুর যখন মনে করে দিলেন তখন চিত্তরঞ্জনের সব কথা মনে পড়ে গেল। কনক ঠাকুরের কথা ফলেছে, তাই দক্ষিণা দিতেই হবে। তিনি গণক ঠাকুরকে বললেন, সন্ধ্যাবেলা আপনি অনুগ্রহ করে আসুন, আপনাকে নিশ্চয়ই দক্ষিণা দেব। সন্ধ্যায় গণক ঠাকুর এলেন। চিত্তরঞ্জন আদালত থেকে ফিরে পকেট থেকে এক তোড়া নোট বার করে গণক ঠাকুরের হাতে দিয়ে বললেন, ঠিক করেছিলাম, আজ যা রোজগার করব সবটাই আপনাকে দিয়ে দেবো। আপনার দয়ায় 25,000 টাকা রোজগার করেছি, দয়া করে এই দক্ষিণা গ্রহণ করুন। চিত্তরঞ্জন তার রোজগারের একটা বিরাট অংশ গরিব দুঃখীদের দান করতেন। চিত্তরঞ্জন এক সময় দেশকে স্বাধীন করার জন্য কাজে এমন ভাবে মেতে উঠেছিলেন যে টাকা কড়ি জমি জমা এমনকি বসত বাড়ি পর্যন্ত দেশবাসীর কল্যাণে
দান করে দিয়েছিলেন। ব্যারিস্টারি ছেড়ে দিয়ে তিনি কংগ্রেসের অসহযোগ আন্দোলনে, আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করলেন। চিত্তরঞ্জনের আত্মত্যাগে মুগ্ধ হয়ে সুভাষচন্দ্র বসু তার শিষ্যত্ব গ্রহণ করলেন। সর্বত্যাগে চিত্তরঞ্জন তার কাজের অবসরে কবিতা, নাটক লিখতেন। তার গুণে মুগ্ধ দেশবাসী তাকে ভালোবেসে দেশবন্ধু আখ্যা দিয়েছিল। অত্যাধিক কাজের ফলে চিত্তরঞ্জনের স্বাস্থ্য ভগ্ন হয়। মাত্র ৫৫ বছর বয়সে ১৯২৫ সালে দার্জিলিং শহরে তার মৃত্যু হয়। চিত্তরঞ্জনের মৃত্যুর খবর পেয়ে ব্যথিত রবীন্দ্রনাথ লিখেছেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।